Good evening, everyone. Am I audible? Yes, sir. Okay. So আমরা কি আরেকটু দেরি করব নাকি শুরু করে দিব? স্যার একটু ওয়েট করলে মনে হয় ভালো হয়, কেবল 36 জন এসেছে তো। ওকে।
I think we can start now, right? Yes, sir. Okay, so আমরা লাস্ট লেকচার পর্যন্ত আলোচনা করেছিলাম যে এজেন্সি কত ধরনের হতে পারে, এজেন্সি কিভাবে ক্রিয়েট হয়, এজেন্সির রেসপন্সিবিলিটি ব্রড লেভেলে এবং এজেন্সির জন্য আলটিমেট লায়াবল কে, এবং এজেন্ট কে হতে পারে, প্রিন্সিপাল কে হতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তবে আজকে আমরা এখান থেকে শুরু করব যে এজেন্সি শিপ বা এজেন্সিটা টার্মিনেশন কিভাবে হয়, বা কিভাবে হতে পারে। একটা হচ্ছে যে বাই অ্যাক্ট অর কন্ডাক্ট অফ পার্টিস, এজেন্ট এবং প্রিন্সিপাল তাদের কাজ অথবা তাদের কন্ডাক্টের থ্রোতেও এজেন্সি প্রিন্সিপাল হতে পারে। তার মধ্যে একটা হতে পারে যে মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে এজেন্সি টার্মিনেশন হতে পারে। রিভোকেশন যদি হয়, নোটিশ মানে এজেন্ট যদি নোটিশ দিয়ে প্রিন্সিপালকে নোটিশ দেয় যে সে এখান থেকে রিভোক করতে চায়, তাহলেও কিন্তু এজেন্সিটার রিভোকেশন হতে পারে। আর একটা হচ্ছে রিভোকেশন নোটিস অফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি এজেন্টকে রিভোকেশন নোটিশ দেয় তাহলেও টার্মিনেশন সম্ভব। আর একটা হচ্ছে যে বাই অপারেশন অফ ল, হ্যাঁ, এটা হচ্ছে যে যদি কেউ মারা যায়, এজেন্ট বা প্রিন্সিপালের মধ্যে যদি কেউ মারা যায়, অথবা যদি কেউ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, মানসিকভাবে আনসাউন্ড মাইন্ড হয়ে যায়, তাহলেও এজেন্ট প্রিন্সিপাল রিলেশনশিপটা টার্মিনেটেড হয়ে যায়। কেউ ইনসলভেন্ট হয়ে গেলে এজেন্ট অর প্রিন্সিপাল, কেউ যদি ইনসলভেন্ট হয়ে যায় তাহলেও কিন্তু টার্মিনেশন হয়ে যায়। আর কোম্পানি উইন্ডিং আপের ক্ষেত্রে মানে কোনো কেউ যদি কোনো কোম্পানির হয়ে এজেন্ট, কোনো মানে কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে, তো কোম্পানি যখন উইন্ডিং আপ হয়ে যায় তখন কিন্তু এজেন্সিটাও টার্মিনেটেড হয়ে যায়। একটা সেকেন্ড। এই স্লাইডে কারো কোনো প্রশ্ন আছে? Any question in this slide? Okay, so moving to the next slide. আদার মোড অফ টার্মিনেশন, মানে এই আগে যেটা পড়লাম এজেন্সি বাই টার্মিনেশন বাই কন্ডাক্ট অর টার্মিনেশন বাই অপারেশন অফ ল, এছাড়াও আরেকটা মোডে এজেন্সি টার্মিনেশন হতে পারে, সেটা আরো অনেকগুলো মোডে হতে পারে। সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন অফ সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যাটারটাই যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, হ্যাঁ, যে সাবজেক্ট ম্যাটারটা নিয়ে আপনারা কোনো এজেন্ট হিসেবে নিয়োগ পায়, তো সেই সাবজেক্ট ম্যাটারটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলেও এজেন্সিটা রিলেশনশিপ মানে এজেন্ট প্রিন্সিপাল যে রিলেশন ছিল সেটা টার্মিনেটেড হয়ে যায়। আর যে সাবজেক্ট যে ইভেন্টের উপর এজেন্সিটা হয় সেটা যদি আনলফুল হয়, সে ফর এক্সাম্পল কোন কেউ একজন কোন একটা বিজনেসের এজেন্ট হিসেবে কাজ করেছিল, কিন্তু সেই বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস সেটা আনলফুল হয়ে গেছে বাই ল অথবা বাই কোর্ট অর্ডার, তাহলেও কিন্তু এজেন্সিশিপটা টার্মিনেটেড হয়ে যায়। আর কোনো কোনো ইভেন্টের মানে সাবজেক্ট ম্যাটারের ফ্রাস্ট্রেশন অথবা ইম্পসিবল অফ এজেন্ট হিসাবে তার যে ক্যাপাসিটি দরকার আছে সেই ক্যাপাসিটিটার ক্ষেত্রে যদি সে ইনক্যাপেবল হয়ে যায় পার্মানেন্টলি, তাহলেও কিন্তু আপনার এজেন্সিটা টার্মিনেটেড হয়ে যায়। আর প্রিন্সিপাল যদি এলিয়েন এনিমি হয়, প্রিন্সিপাল এলিয়েন এনিমিটা কিভাবে হয়? ধরেন যে মিয়ানমার, আপনি মিয়ানমারের এজেন্ট হয়ে কাজ করছেন মিয়ানমারের কোনো কোম্পানির,
বাংলাদেশে কাজ করছেন, ধরা যাক মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলো। তো সেই ক্ষেত্রে যখন যুদ্ধ লাগে তখন কিন্তু ওই শত্রু দেশের আহ, কারো হয়ে এই দেশে কেউ এজেন্ট হিসেবে কাজ করতে পারবে না। তাহলে এই কয়ভাবে আপনার এজেন্সিটা টার্মিনেট হয়ে যেতে পারে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। কারো কোনো প্রশ্ন আছে? ফার্স্ট কোয়েশনটা একটু বুঝে দিলে ভালো হতো। জি বলেন আবার। স্যার বাই ফার্স্ট কোয়েশন এটা একটু আবার একটু বললে ভালো হতো। ফ্রাস্ট্রেশন, ডিস্ট্রাকশন অর ইম্পসিবল অফ এজেন্সি একই একই রকমের। ফ্রাস্ট্রেশন অর ইম্পসিবল, এটাকে ফ্রাস্ট্রেশন, আপনার লয়ের ওয়ার্ডিং এ ফ্রাস্ট্রেশন শব্দের লেখা, কিন্তু এটা মিনিংটা বোঝানো হয়েছে ইম্পসিবল অফ এজেন্সি। এজেন্সিটা যদি ইম্পসিবল হয়ে যায়, যেমন আপনার এজেন্ট যে কাজ করবে সে পার্মানেন্টলি কোনো কাজের জন্য ইনক্যাপাবল যদি হয়ে যায়। কেমন? ধরেন যে আপনি আপনি একটা আহ, আহ, একটা কাজের জন্য আপনি এজেন্ট হিসেবে নিয়োগ হলেন, তো আপনি যেই ক্যাপাবিলিটি আপনার লাগে, হ্যাঁ, যেমন গাড়ি চালানোর জন্য যদি আপনি এজেন্ট হিসেবে নিয়োগ হন, তা আপনার যদি গাড়ি চালানোর জন্য যে ক্যাপাসিটি দরকার, যেমন আপনার হঠাৎ করে আপনি যদি পঙ্গু হয়ে যান, তাহলেও মানে এরকম কিছুকে বোঝানো হচ্ছে যে কাজের জন্য আপনাকে এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, যেটা ইম্পসিবল হয়ে গেল, তার পক্ষে আর এই কাজ করা সম্ভব না। নো স্যার। Okay? So আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে হচ্ছে যে আমরা এখন আলোচনা করব রাইট অর অথরিটি অফ এজেন্ট। আপনি যে এজেন্ট হিসেবে কাজ করছেন আপনার ফার্মে বা হচ্ছে অন্য কোথাও, তো আপনার কি কি রাইটস বা আপনার কি কি কর্তৃত্ব আছে। তো প্রথম আপনার রাইটস হচ্ছে যে আপনি অল লফুল অ্যাক্ট আপনি কাজ করতে পারবেন, আইন সিদ্ধ সকল কাজই আপনি করতে পারবেন আপনার এজেন্সি অথরিটির মধ্যে। আর অ্যাক্ট প্রুডেন্টলি টু প্রোটেক্ট প্রিন্সিপালস ইন্টারেস্ট, আপনি আপনি যখন এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন কোনো কাজের জন্য, আপনি আপনি প্রুডেন্টলি সেই কাজটা আপনি করতে পারবেন, এটা আপনার অথরিটি বা রাইটস আছে। যেমন আপনি একটা কোম্পানিতে গেলেন ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার জন্য। তো আপনি যখন অডিট করার জন্য নিয়োগপ্রাপ্ত হলেন এজেন্ট হিসেবে, তো এই অডিট করার জন্য আপনি যে যে কাজটা প্রুডেন্টলি আপনি মনে করেন যে কাজটা করা প্রুডেন্ট হবে বা যেভাবে করাটা প্রুডেন্ট হবে, সেইভাবে করার আপনার অধিকার আছে। কেমন? এজেন্ট হিসাবে আপনার সেই অধিকার বা রাইট আছে। আর আপনি যদি আপনার আপনার এজেন্সি রিলেশনশিপটা বা আপনার এজেন্সিশিপটা যদি প্রিম্যাচুরলি রিভোকেশন করা হয়, আপনি সেটার ক্ষতিপূরণ চেতে পারেন। সে ফর এক্সাম্পল, আপনার আর্টিকেলশিপ শেষ হওয়ার আগেই যদি আপনার প্রিন্সিপাল বলে আপনার সাথে সে এজেন্সি এটা কন্টিনিউ করবে না, তাহলে আইন বলছে যে আপনি একটা প্রিম্যাচিউর, মানে যেহেতু 3 বছর হওয়ার আগেই আপনার রিভোকেশন করা হচ্ছে, আপনি একটা কম্পেনসেশন দাবি করতে পারেন। কেমন? আরেকটা হচ্ছে টু টেক রেসপন্সিবল রিজনেবল স্টেপস টু প্রোটেক্ট ইন্টারেস্ট অফ প্রিন্সিপালস লিগেল রিপ্রেজেন্টেটিভ। ধরেন যে প্রিন্সিপালের অবর্তমানে প্রিন্সিপালের যে লিগেল রিপ্রেজেন্টেটিভ আছে বা তার হচ্ছে উত্তরাধিকার আছে, তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনি রিজনেবল স্টেপ আপনি নিতে পারেন। আর হচ্ছে আপনার প্রিন্সিপালের হয়ে আপনি টাকা গ্রহণ করতে পারেন। প্রিন্সিপালের হয়ে আপনি টাকা গ্রহণ করতে পারেন। প্রিন্সিপালের হয়ে কিভাবে গ্রহণ করে? ধরুন যে আপনি একটা কোম্পানির এজেন্ট হিসেবে ওই কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করেন, তো বিক্রিত পণ্যের দাম তো আপনার কাছে আসলো, তো সেটা আপনি আপনি দামটা গ্রহণ করতে পারেন, কিন্তু আলটিমেটলি আমরা নেক্সট স্লাইডে এটা দেখবো যে আলটিমেটলি সেই টাকা আপনি ভোগ করতে পারবেন না, সেই টাকা প্রিন্সিপালকে আবার দিতে হবে, কিন্তু আপনি যে টাকাটা রিসিভ করতে পারবেন সেই অথরিটিটা আপনাকে দেওয়া হয়েছে। লাস্ট ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এখানে বলা হচ্ছে টু ক্লেম ইনডেমনিটি। আপনার কি ইনডেমনিটি সম্বন্ধে কারো কোনো আইডিয়া আছে? ইনডেমনিটি, হোয়াট ডাজ মিন বাই ইনডেমনিটি? এনি আইডিয়া ফ্রম এনিওয়ান? অধ্যাদেশ। ইনডেমনিটি, না না, ইনডেমনিটি কোনো অধ্যাদেশ না। আর কোনো আইডিয়া আছে? নিষেধাজ্ঞা স্যার, সার্টেন টাইমের কোনো কাজের কোনো বাধ্যবাধকতা থাকতে পারবে না বা কোনো অ্যাকশন হতে পারবে না, এরকম কিছু। ওকে, আর আর কোনো ভিউ, আরো কোনো মতামত?
সো ইন্ডেমনিটির আক্ষরিক অর্থ হচ্ছে যে দায় মুক্তি। দায় মুক্তি মানে হচ্ছে যে আমি আমার দায় দায়িত্ব নাই, এটাই হচ্ছে যে ইন্ডেমনিটি। হ্যাঁ, যে আপনাকে ইন্ডেমনিফাই করা হলো, মানে আপনাকে দায় মুক্তি দেওয়া হলো। এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন কেস অফ এজেন্টস প্রিন্সিপাল রিলেশনশিপ, এন্ড দিস ওয়ান ইজ মোস্ট ক্রুশিয়াল রাইটস অর অথরিটি অফ এজেন্ট ফ্রম প্রিন্সিপাল। হ্যাঁ, যে আপনি ইন্ডেমনিফাইড, আপনাকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে মানে আপনি যা করবেন আপনার প্রিন্সিপালের হয়ে, সেই কাজের দায় দায়িত্ব আপনার না। সেখান থেকে যদি কোনো লস হয় সেই লস আপনার না, সেখান থেকে যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতি আপনার না, সেখান থেকে যদি কোনো দাবি দেওয়া আসে সেই দাবি দেওয়ার জন্য আপনি দায়বদ্ধ না। এটাই হচ্ছে ইন্ডেমনিটি। কেমন? তো তাহলে এই রাইটস গুলা একজন এজেন্ট তার প্রিন্সিপালের কাছ থেকে পেতে পারে। এই রাইটস গুলা একজন এজেন্টের আছে। কারো কোনো প্রশ্ন? নো স্যার। নো কোশ্চেন। ওকে, এরপরে আসি যে আমরা এতক্ষণ পড়লাম একজন এজেন্টের কি কি অধিকার আছে বা কর্তৃত্ব আছে। এখন আসবো আলোচনায় যে আপনার একজন এজেন্টের কি দায়িত্ব আছে, ডিউটিস আছে। হ্যাঁ, আপনার ডিউটি কি? এখন হচ্ছে নট টু নেগলেক্ট হিজ অথরিটি, ও সরি, নট টু ডেলিগেট হিজ অথরিটি। আপনাকে যে অথরিটিটা দেওয়া হলো, আপনাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে আপনাকে যে কর্তৃত্বটা আপনার প্রিন্সিপাল দিল, এইটা আপনি আবার আরেকজনকে ডেলিগেট করতে পারবেন না। ঠিক আছে? তবে আমরা একটু আগে আমরা গত লেকচার আলোচনা করেছিলাম যে এজেন্ট সে আবার সাব এজেন্ট নিয়োগ করার ক্ষেত্রে, তো সাব এজেন্ট যদি আপনি নিয়োগ করেন এজেন্টের অনুমতি ছাড়া, এজেন্টের অথরিটি ছাড়া, তাহলে কিন্তু সাব এজেন্টের কাজের জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার থাকবে। কেমন? তো এখানে এই কারণে বলা হচ্ছে যে আপনি একজন এজেন্ট হিসেবে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অন্য কাউকে ডেলিগেট করতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে কন্ডাক্ট বিজনেস অ্যাজ পার ডিরেকশন অফ প্রিন্সিপাল। আপনার প্রিন্সিপাল যেভাবে আপনাকে অডিট করতে বলছে আপনাকে ওইভাবে করতে হবে, এটাও আপনার একটা দায়িত্ব। তো রেন্ডার প্রপার অ্যাকাউন্টস, ধরেন যে কোনো একটা পণ্য বিক্রি করার জন্য যদি কোনো এজেন্টকে নিয়োগ করা হয় বা ক্রয় করার জন্য একজন এজেন্টকে নিয়োগ করা হয়, তাহলে সে প্রপার অ্যাকাউন্টস রেন্ডার করবে। হ্যাঁ, যে প্রিন্সিপালকে সঠিক হিসাব নিকাশ বুঝিয়ে দিবে যে কত টাকা বিক্রি হলো, কত টাকা কেনা হলো, কত টাকা পাওয়া গেল, কত টাকা দিতে হয়েছে। এগুলো সব প্রপার অ্যাকাউন্টস, আপনার হিসাব, এটা প্রিন্সিপালকে বুঝাই দিতে হবে। অল ফ্যাক্টস কমিউনিকেট করতে হবে। আপনি অডিটে যাওয়ার পরে অডিটের যে ফ্যাক্ট গুলো চলে আসছে সেই ফ্যাক্ট গুলো অবশ্যই প্রিন্সিপালকে জানাইতে হবে, কমিউনিকেট করতে হবে। আপনি একজন এজেন্ট হিসেবে আপনার নিজের জন্য কোনো কাজ করতে পারবেন না। অডিটে গেছেন আপনি আপনার প্রিন্সিপালের হয়ে অডিট কাজ করার জন্য, এইখানে আপনার ব্যক্তিগত কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে? আপনার নিজের জন্য কোনো কাজ করতে পারবেন না। আর হচ্ছে যত ম্যাটেরিয়াল ফ্যাক্ট আছে এগুলো সব আপনাকে ডিসক্লোজ করতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে যে আপনি কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট, একই কথা, আপনি কনসেল করতে পারবেন না, গোপন করতে পারবেন না ম্যাটেরিয়াল ফ্যাক্ট। ধরেন যে আপনি অডিটে গেছেন, একটা ফ্রড পেয়েছেন, বা হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টস আপনি ওভার স্টেটেড পেয়েছেন বা আন্ডার স্টেটেড পেয়েছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রিন্সিপালকে এই জিনিসগুলো অবহিত করতে হবে। এটা অবশ্যই জানাইতে হবে, আপনি ওটাকে গোপন করতে পারবেন না। কারো কোনো প্রশ্ন এই স্লাইডে? নো স্যার। ওকে, এখন আসি যে আপনার লাইবিলিটি কি কি আছে। এখন লাইবল ফর অ্যাক্ট অফ সাব এজেন্ট, আমরা একটু আগেও যেটা আলোচনা করলাম, আপনি যদি আপনার প্রিন্সিপালের অথরিটি না নিয়ে, আপনি যদি আপনার প্রিন্সিপালের অনুমতি বা সম্মতি না নিয়ে আপনি যদি কোনো সাব এজেন্ট নিয়োগ দেন, তাহলে সাব এজেন্টের যত কাজ আছে সেই কাজের জন্য আপনি লাইবল থাকবেন। কেমন? আর আপনি এই এজেন্সি থেকে যদি কোনো প্রফিট আসে বা কোনো টাকা আসে বা কোনো ইনকাম হয়, সেই ইনকামের সমস্ত টাকা কিন্তু আপনি আপনার প্রিন্সিপালকে ফেরত দেওয়ার জন্য দায়বদ্ধ, লায়াবল। এটা আপনার টাকা না, আপনার প্রিন্সিপালের টাকা। কেমন? আর হচ্ছে আপনি যদি আপনার প্রিন্সিপালের ডিরেকশনের বিপরীতে গিয়ে আপনি যদি কোনো কাজ করেন,
তাহলে সেই কাজের জন্য কিন্তু আপনি লায়াবল থাকবেন। সেই কাজের থেকে কোনো লস আসলে সেই লসের জন্য কিন্তু আপনি দায়বদ্ধ থাকবেন। কারণ আপনাকে প্রিন্সিপাল যে ডিরেকশন দিবে, যেই অথরিটি যেভাবে দিবে, যেভাবে ইনস্ট্রাকশন দিবে, সেইভাবেই আপনাকে কাজ করতে হবে অ্যাজ এন এজেন্ট। আপনি যদি সেটার কন্ট্রারি গিয়ে কোনো কাজ করেন, সেটার বিপরীত মুখী কোনো কাজ করেন, তাহলে সেই কাজের যদি লস আসে, সেই লসটা আপনাকেই বহন করতে হবে। এটা এর জন্য আপনি লায়াবল। আর হচ্ছে যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো, যে আপনার সেই দায়িত্বে যদি কোনো গ্রস নেগলিজেন্সি থাকে, আপনি যদি বড় রকমের কিছু নেগলেক্ট করেন, হ্যাঁ, তাহলেও কিন্তু তার জন্য যে লস আসে, যদি লস আসে, সেই লসের জন্য আপনি লায়াবল। আর হচ্ছে ফ্রড। আপনি আপনি যদি এজেন্ট হিসেবে নিয়োগ পেয়ে কোনো ফ্রড করেন, কোনো আহ, আহ, কাজ করতে গিয়ে এজেন্ট হিসেবে, তাহলে সেই ফ্রডের জন্যও কিন্তু আপনাকেই লায়াবল থাকতে হবে। যদিও আমরা এর আগে বলেছিলাম যে ইনডেমনিটি আছে এজেন্ট হিসেবে, ইউ আর ইনডেমনিফাইড, যে আপনি কোনো কাজে এজেন্ট হিসেবে আপনি যে কাজগুলো করবেন, সেই কাজের থেকে কোনো ক্ষতি হলে, কোনো লস হলে, কোনো ক্লেম হইলে, সেটার জন্য আপনাকে দায়বদ্ধ করা যাবে না। এটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল রাইট। কিন্তু কিছু কাজ যদি করেন, যেমন আপনার প্রিন্সিপালের ইনস্ট্রাকশনের বিপরীতে গিয়ে যদি আপনি কোনো কাজ করেন, আপনি যদি কোনো গ্রস নেগলিজেন্ট করেন, আপনার দায়িত্ব, যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাকে যদি গ্রসলি নেগলেক্ট করেন, অথবা যদি আপনি কোনো ফ্রড করেন, হ্যাঁ, আপনার প্রিন্সিপালের সাথে, অথবা সেই বিজনেস করতে গিয়ে থার্ড পার্টির সাথে যদি কোনো ফ্রড করেন, সেই ফ্রডের জন্য কিন্তু আপনাকে লায়াবল করা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল লায়াবল না, বা আপনি ইনডেমনিফিকেশন বা আপনি ইনডেমনিফাই পাবেন না। কারো কোনো প্রশ্ন এই স্লাইডে? নো স্যার। ওকে, নো স্যার। এরপরে আসি। জি, বলেন আব্দুল্লাহ। না স্যার, কোনো কোশ্চেন নাই, সেটা বলছি। কোশ্চেন নাই, ওকে। এখন আসি আমাদের প্রিন্সিপালের কি কি অথরিটি আছে, কি কি অধিকার আছে। হ্যাঁ, আহ, এখানে প্রথম অধিকার বলা হচ্ছে টু রেটিফাই এজেন্টস অ্যাক্ট। আপনি এজেন্ট হিসেবে যে কাজ করতে পারতেছেন, সেটাকে রেটিফাই করার অধিকার আছে। রেটিফাই মানে আপনি একটা কাজ করে আসছেন, সেটাকে স্বীকৃতি দেওয়া, সেটাকে অ্যাকনলেজ করা, এই অধিকার আপনার প্রিন্সিপালের আছে। আপনাকে যে অথরিটি দেওয়া হয়েছিল, প্রিন্সিপাল আপনাকে যে অথরিটি দিয়েছে, সেই অথরিটি আবার প্রিন্সিপাল ক্যান্সেল করতে পারে, রিভোক করতে পারে। আপনি প্রিন্সিপালের হয়ে কাজ করতে গিয়ে আপনার যে ইনকাম হলো, আপনার যে প্রফিট হলো, আপনার যে আপনি যেটা রিসিভ করলেন, সেইটার অধিকার প্রিন্সিপালের আছে। সেইটা পাওয়ার অধিকার প্রিন্সিপালের, এটাও একটা অধিকার। আপনার যেমন লাইবিলিটি বা হচ্ছে ডিউটি, সেই টাকা প্রিন্সিপালকে ফেরত দেওয়া, প্রিন্সিপালেরও ওইরকম অথরিটি আছে যে সেই টাকাটা ফেরত পাওয়া। আর হচ্ছে সার্টেন ট্রানজাকশন যদি রিফিউজ করার ক্ষমতা রাখে প্রিন্সিপাল, যদি আপনি প্রিন্সিপালের ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কোনো কাজ করেন। আর আপনি যদি গোপনে কোনো প্রফিট করেন, সেই গোপনে প্রফিট করাটাও কিন্তু আপনার প্রিন্সিপাল আপনার কাছ থেকে ক্লেম করতে পারে। যেমন আপনি একটা কাজ করছেন, সেই কাজের কারণে আপনার আপনার একটা অ্যাডিশনাল ইনকাম আসলো, বা একটা সিক্রেট ইনকাম আপনার কাছে আসলো, সেই ইনকামটাও কিন্তু প্রিন্সিপালের কাছে আপনাকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে। আর মে নট রিকগনাইজ ট্রানজাকশন বিয়ন্ড অথরিটি টু এজেন্ট। এজেন্টের একটা, প্রিন্সিপালের এটাও একটা অধিকার আছে যে আপনি মানে এজেন্ট, আপনি যদি আপনার অথরিটির বাহিরে গিয়ে, আপনার অথরিটিকে এক্সিট করে আপনি যদি কোনো কাজ করেন, সেই কাজকে রিকগনিশন না দেওয়ার অধিকার আছে। যে তুমি আমার ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে কাজ করছো, বা আমি যে অথরিটি তোমাকে দিয়েছিলাম, সেই অথরিটির বাইরে তুমি কাজ করছো, তো তোমার এই কাজের আমি কোনো রিকগনিশন দিব না, বা এই কাজকে আমি স্বীকৃতি দিব না। এটা বলার অধিকার প্রিন্সিপালের আছে, যদি আপনি অথরিটির বাইরে গিয়ে কাজ করেন। কেমন? আমরা নেক্সট স্লাইডে যাই। এরপরে আসি ডিউটি। প্রিন্সিপালের কি কি ডিউটি আছে? রিপেয়ার রেমুনারেশন। আপনাকে আপনাকে এজেন্ট হিসেবে কাজ দেওয়ার ক্ষেত্রে কোন রেমুনারেশন যদি এগ্রি করা থাকে, তাহলে সেই রেমুনারেশন কিন্তু দিতে বাধ্য। যদি এগ্রি করা থাকে তাহলে দিতে বাধ্য। যেমন আপনার সাথে আপনার ফার্মের যে এজেন্সি এগ্রিমেন্টটা হয়েছে, সেই এগ্রিমেন্টের মধ্যে আর্টিকেল এগ্রিমেন্ট হয়েছে, সেই আর্টিকেল এগ্রিমেন্টের মধ্যে নিশ্চয়ই আইসিএবির যে পে স্কেল দেওয়া আছে, আইসিএবির নির্ধারিত যে ন্যূনতম
ন্যূনতম যে ইয়েটা, অথবা আপনার সাথে এগ্রিমেন্ট যেটা হলো, যে টাকাটা আপনি রেমুনারেশন হিসেবে পাবেন সেটা কিন্তু দিতে হবে, তবে এটা বাধ্যতামূলক না। তবে যদি এগ্রি করে প্রিন্সিপাল, মানে প্রথম কথা হচ্ছে যে এটা রেমুনারেশন দেওয়াটা কি, এজেন্টকে রেমুনারেশন দেওয়া কি বাধ্যতামূলক? আনসার ইজ নো, বাধ্যতামূলক না। যদি কোনো প্রিন্সিপাল তার এজেন্টকে রেমুনারেশন দেওয়ার জন্য এগ্রি করে, তাহলে কিন্তু সেটা আবার দেওয়া বাধ্যতামূলক। তারপরে হচ্ছে যে এজেন্ট যদি প্রিন্সিপালের হয়ে কোনো খরচ করে, প্রিন্সিপালের কাজ করতে গিয়ে যদি কোনো খরচ হয় এজেন্টের, সেই খরচটা কিন্তু রিইম্বার্স করে দিতে হবে প্রিন্সিপালকে, সেই খরচটা দিয়ে দেওয়া এটাও প্রিন্সিপালের দায়িত্ব। আর যেটা অধিকার ছিল এজেন্টের ইন্ডেমনিফাই হওয়া, সেটা কিন্তু আবার দায়িত্ব হচ্ছে প্রিন্সিপালের, যে এজেন্টকে ইন্ডেমনিফাই করা। কেমন? একই মেদার এপিটুপিটার। আর যদি এজেন্টের কোনো লস হয়, সেই লসটাও কিন্তু কম্পেনসেট করে দিতে হবে, যদি এজেন্ট তার অথরিটি, তাকে দেওয়া অথরিটি মধ্যে কাজ করে, সে যদি কোনো ফ্রড না করে, অথবা সে যদি কোনো ইনস্ট্রাকশনের বাইরে গিয়ে যদি কোনো কাজ না করেন। কারো কোনো প্রশ্ন সোফার? ও, ওকে। দেন হচ্ছে ডিউটি স্যার অ্যান্ড লাইবিলিটি। জি বলেন। সো বইতে একটা অপশন আছে লিয়েন, জিনিসটা প্রিন্সিপালস ডিউটি টু এজেন্টের মধ্যে আপনার স্লাইডের মধ্যে কাইন্ডলি একটু বুঝিয়ে দিবেন। লিয়েন, কি LIEN, বলেন? বলেন কি মানে অপশন আছে? লিয়েন বইতে এই যে প্রিন্সিপালস ডিউটি টু এজেন্টের মধ্যে একটা অপশন আছে লিয়েন, এটা হচ্ছে আপনার স্লাইডে নাই। ওকে, আমার স্লাইডে নাই তাই তো? আচ্ছা, আমি একটু জি দেখে স্যার। আপনাদেরকে জানাবো। লিয়েন, ঠিক আছে, জি জানাবো। স্যার। এরপর আসি যে লাইবিলিটি কি। এই যে একটু আগে যেটা বললাম, রেমুনারেশন রিপে করা, তারপরে হচ্ছে যে এক্সপেন্স যেটা প্রিন্সিপালের হয়ে করেছে সেটা রিইম্বার্স করা, ইনডেমনিফাই করা, কম্পেনসেট করা, এগুলো সবই ডিউটি এবং লাইবিলিটি একই সাথে। তবে আমি যেটা এইখানে আলোচনা করব ফোকাস করে, সেটা হচ্ছে কোনো এজেন্ট যদি থার্ড পার্টির সাথে কোনো ফ্রড করে, বা কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করে, বা কোনো আনঅথরাইজড কাজ করে, তাহলে আইন বলতেছে সেই থার্ড পার্টির কাছে লায়াবল থাকবে কে? প্রিন্সিপাল। কেমন? কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে একটু আগে আমি বললাম যে এজেন্ট যদি কোনো ফ্রড করে বা কোনো যদি আনঅথরাইজ কাজ করে, সেটার জন্য প্রিন্সিপাল লায়াবল থাকবে না, একটু আগে কিন্তু আমি বললাম। কিন্তু এখানে বলতেছে প্রিন্সিপাল থার্ড পার্টির কাছে লায়াবল থাকবে ফর এনি আনঅথরাইজড অ্যাক্ট, ফর এনি ফ্রড, অর ফর এনি মিসরিপ্রেজেন্টেশন বাই দ্য এজেন্ট। তাহলে এটা মানে উল্টা হয়ে গেল না? তো এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন যে আপনি একটা বিজনেসের, ওই বিজনেসটা তারা হচ্ছে যে ধরেন যে আহ কি সে ফর এক্সাম্পল রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে, হুম, বা ভ্যানিশিং ক্রিম ব্যবহার করে। তো আপনি একজন থার্ড পার্টি কাস্টমারের কাছে বললেন যে আপনি এই ক্রিম ব্যবহার করেন, আপনি 1 সপ্তাহের মধ্যে আপনার গায়ের রং ফর্সা হয়ে যাবে, ধরা যাক। কিন্তু এইরকম কোনো প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি আপনার কোম্পানি, যে কোম্পানির হয়ে আপনি এজেন্ট হিসেবে কাজ করছেন, সেই কোম্পানি দেয়নি বা আপনাকেও দিতে বলেনি। কিন্তু আপনি এজেন্ট হয়ে বেশি বিক্রির আশায় আপনি এই ধরনের একটা প্রতারণা করলেন। এখন থার্ড পার্টি যে ক্রিমটা কিনলো, সে ক্ষতিগ্রস্ত হলো এবং সে কোম্পানির কাছে চলে গেল। কোম্পানির কাছে গিয়ে বলল যে তোমার এই প্রোডাক্টটা আমি তোমার এজেন্টের কাছ থেকে কিনেছিলাম, সে বলেছিল 7 দিন ব্যবহার করলে আমার গায়ের রং ফর্সা হবে, কিন্তু আমার গায়ের রং ফর্সা হওয়ার বিপরীতে আমার গায়ের রং আরো নষ্ট হয়ে গেছে। তো আমাকে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে 10 লাখ টাকা। তো এখন আইন বলতেছে
যে এজেন্ট যদি কোনো ফ্রড করে তাহলে প্রিন্সিপাল লায়াবল থাকবে। আবার একটু আগে আমরা পড়লাম এজেন্ট যদি কোনো ফ্রড করে তাহলে সেই সেই কাজের জন্য প্রিন্সিপাল লায়াবল না। তাহলে কন্ট্রারি হয়ে গেল না, স্টেটমেন্টটা দুই রকম হয়ে গেল। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাই, আইন যেটা বলেছে যে থার্ড পার্টি যখন প্রিন্সিপালের কাছে আসবে কোনো ক্লেম নিয়ে, যে ক্লেমটা তৈরি হয়েছে এজেন্টের কোনো ফ্রডের কারণে বা এজেন্টের কোনো মিসরিপ্রেজেন্টেশনের কারণে অথবা এজেন্টের কোনো আনঅথরাইজ কাজের কারণে সেই ক্লেমটা তৈরি হয়েছে, তাহলে প্রিন্সিপাল থার্ড পার্টিকে টাকা দিতে বাধ্য বা থার্ড পার্টিকে স্যাটিসফাই করতে বাধ্য। এখন থার্ড পার্টি তো চলে গেল, এখন থাকলো কে? এজেন্ট আর প্রিন্সিপাল। যেহেতু এজেন্ট ফ্রড করেছে বা আনঅথরাইজ কাজ করেছে, সেহেতু প্রিন্সিপাল যে টাকাটা থার্ড পার্টিকে দিয়ে দিল সেই টাকাটা এজেন্টের কাছ থেকে পুষিয়ে নিবে। তাহলে দেখা গেল এখানে আইন থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে বা প্রোটেক্ট করেছে। যে থার্ড পার্টি যখন প্রিন্সিপালের কাছে যাবে যে তোমার কোম্পানির এই প্রোডাক্ট ব্যবহার করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তখন যেন কোম্পানি বলতে না পারে না আমি তো এটা আমার এজেন্টকে বলিনি, তো আমি এর জন্য দায়বদ্ধ না, তুমি এজেন্টের কাছে চলে যাও। থার্ড পার্টি তাহলে বিভিন্ন জায়গায় দৌড়াবে আর তাকে প্রিন্সিপাল বলবে যে এজেন্টের ভুল, তুমি এজেন্টের কাছে যাও, আবার এজেন্ট বলবে প্রিন্সিপালের ভুল, তুমি প্রিন্সিপালের কাছে যাও। এইটা থার্ড পার্টির ক্ষেত্রে হবে না। থার্ড পার্টিকে তার দাবি বুঝিয়ে দিতে হবে। কেমন? তারপরে প্রিন্সিপাল এই ক্ষতিপূরণটা এজেন্টের কাছ থেকে পুষিয়ে নেবে, কারণ সে ফ্রড করেছে বা সে মিসরিপ্রেজেন্ট করেছিল বা সে আনঅথরাইজড কোনো কাজ করেছিল। এটা কি ক্লিয়ার আপনাদের কাছে মেসেজটা? কার Yes, কোনো sir. প্রশ্ন, কার কোনো প্রশ্ন আছে? No, sir. No. ওকে, এখন আসা আমরা ইনডেমনিটি অ্যান্ড গ্যারান্টি। কেমন? সেকশন 124 থেকে 147। প্রথমে আমরা আসি ইনডেমনিটি। ইনডেমনিটির মিনিংটা কি? হ্যাঁ, প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি। সেকশন 124 সেটা ক্লারিফাই করেছে যে ইনডেমনিটি হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট। অ্যাজ এ কন্ট্রাক্ট প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে ইনডেমনিটি একটা কন্ট্রাক্ট, যেখানে একটা পার্টি অন্য পার্টিকে ক্ষতি থেকে বাঁচানোর প্রমিস করে। ক্ষতি থেকে বাঁচানোর প্রমিস করে, যেই ক্ষতিটা করেছে সে নিজে অথবা অন্য কোনো ব্যক্তি। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন যে আমি বললাম আপনাকে যে আপনি আমাকে মাসে 100 টাকা করে দিবেন বা মাসে আপনি আমাকে 10,000 টাকা করে দিবেন, বিনিময়ে আপনার বাড়ি যদি কোনোদিন আগুনে পুড়ে তাহলে আমি আপনার বাড়ির ক্ষতিপূরণ, আগুনে পোড়ার ক্ষতিপূরণ আপনাকে দিয়ে দিব। তাহলে কি বললাম যে আমি আপনাকে প্রমিস করলাম। কিসের প্রমিস করলাম? ক্ষতি থেকে বাঁচানোর প্রমিস করলাম। আপনার যদি আগুন লাগে তাহলে আমি আপনাকে ক্ষতিপূরণ দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে আগুনটা লাগাবে কে? আগুন যদি আপনি লাগান তাহলে কিন্তু আমি ক্ষতিপূরণ দেব না। আপনি বাদে আগুন যেই লাগাক, আমি আগুন লাগাই অথবা কোনো সন্ত্রাসীর আগুন লাগাক,
অথবা কোনো দুর্ঘটনা কারণে আগুন লাগুক, শর্ট সার্কিটের কারণে আগুন লাগুক, আমি আপনার ক্ষতিপূরণ দেব। যদি আপনি নিজে আগুন লাগান তাহলে শুধুমাত্র আমি ক্ষতিপূরণ দেব না। কেমন? তাহলে বলতেছি যে এখন যদি আমরা আবার ডেফিনেশনটা পড়ি, যে এখানে বলা হচ্ছে ইনডেমনিটি হচ্ছে এটা একটা কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টে একজন লোক আর একজন লোককে প্রমিস করে ক্ষতি থেকে বাঁচানোর। সেই ক্ষতিটা কন্ডাক্ট করে কে, মানে ক্ষতিটা ঘটায় কে? ক্ষতিটা ঘটায় যে প্রমিস করতেছে, মানে আমি নিজে অথবা অন্য কেউ, আদার পার্সন। কিন্তু আপনি না, যাকে প্রমিস করা হচ্ছে যে বাড়িওয়ালা, যে তোমার ক্ষতি আমি পুষিয়ে দেব, সে নিজে আগুন লাগালে হবে না। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা আসি আরেকটু বিস্তারিত আলোচনা করি যে ইনডেমনিটি কন্ট্রাক্টের বৈশিষ্ট্যটা কি, আসলে এসেনশিয়ালস গুলা কি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইখানে লসের অস্তিত্ব থাকতে হবে। যেমন আগুন লেগে বাড়িটা ক্ষতি হয়ে যাওয়া, এখানে একটা ক্ষতির অস্তিত্ব থাকবে, এবং এই ক্ষতিটা আইদার প্রমিসর করবে, যে আমি বললাম যে আমি ক্ষতিপূরণ দিয়ে দিব আপনাকে, তাহলে আমি করব, অথবা অন্য কেউ করবে। তার মানে এখানে যাকে ক্ষতিপূরণের প্রতিজ্ঞা দেওয়া হলো সে করবে না, এটা আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সৃষ্টিকর্তার কোনো কাজ বা কোনো অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এইটার কিন্তু অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, এটার মধ্যে পড়বে না। কেমন? যেমন কেউ অসুস্থ হয়ে মারা গেলে সেইটার যদি ক্ষতিপূরণ হয়, সেটা ইনডেমনিটি কন্ট্রাক্ট না, সেটা ভিন্ন কোনো কন্ট্রাক্ট হতে পারে। যেমন লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সে কি দেয়, যে আপনি মারা গেলে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, তাই তো? তো মারা যাওয়ার বিষয়টা কিন্তু সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত। কেমন? তো এইটা কিন্তু ইনডেমনিটি কন্ট্রাক্ট না। কিন্তু ফায়ার ইন্স্যুরেন্স বা মেরিন ইন্স্যুরেন্স, এগুলা কিন্তু আবার ইনডেমনিটি কন্ট্রাক্ট। এখানে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে ইনডেমনিফায়ার, যে প্রতিজ্ঞা করে, যেমন বীমাকারী কোম্পানি যারা ফায়ার ইন্স্যুরেন্স করলো, যেমন মিড লাইফ, তো আবার লাইফ ইন্স্যুরেন্স, সরি, গ্রিন ডেল্টা, সে ফর এক্সাম্পল, সাধারণ বীমা কর্পোরেশন, এরকম আর কি। এটা হচ্ছে ইনডেমনিফায়ার। আর ইনডেমনিটি হোল্ডার হচ্ছে যেমন বিল্ডিং এর মালিক, যাকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলো। আচ্ছা, আমি একটু আগায় যাই এগুলা। আচ্ছা, ইনডেমনিটি শেষ, আলোচনা করা শেষ। এখন আসি, আচ্ছা একটু শেষ করি, ইনডেমনিটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে ইনডেমনিটি? ওকে, দেন আসি এরপরে গ্যারান্টি। গ্যারান্টিটা একটু একটু ইন্টারেস্টিং এবং একটু বড়। সেকশন 126 এই আইনের যেটা বলেছে যে গ্যারান্টি হচ্ছে একটা কন্ট্রাক্ট। কিসের কন্ট্রাক্ট? টু পারফর্ম দ্য প্রমিস অর ডিসচার্জ দ্য লাইবিলিটি। প্রমিস পারফর্ম করার একটা কন্ট্রাক্ট, অথবা লাইবিলিটি ডিসচার্জ করার একটা কন্ট্রাক্ট। এই লাইবিলিটি বা প্রমিস কার লাইবিলিটি বা কার প্রমিস? এটা হচ্ছে তৃতীয় ব্যক্তির, থার্ড পার্টির, আমার নিজের না। তাহলে এখানে তিনটা পার্টির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে আমি যে প্রমিস করতেছি, কেমন, যে গ্যারান্টি দিচ্ছি। আরেকটা হচ্ছে যাকে দিচ্ছি, যে গ্যারান্টিটা পেলো। আর একটা হচ্ছে যার হয়ে গ্যারান্টিটা দিচ্ছি। তাহলে তিনটা পার্টি। একটা হচ্ছে আমি, সে ফর এক্সাম্পল আমি একটা ব্যাংকে, আমার বন্ধু সে ব্যাংক থেকে লোন করছে, ধরেন যে ব্র্যাক ব্যাংক থেকে লোন করছে, তাহলে আমি হচ্ছি গ্যারান্টর। কেমন? আমি গ্যারান্টি দিচ্ছি, কাকে দিচ্ছি? ব্র্যাক ব্যাংকে। তাহলে আমরা দুইটা পার্টি, আমি
আমি হচ্ছে প্রথম পক্ষ যে গ্যারান্টি দিলাম, ব্র্যাক হচ্ছে তৃতীয় পক্ষ যে গ্যারান্টি নিল, আর আমার বন্ধু সে হচ্ছে তৃতীয় পক্ষ যার হয়ে আমি গ্যারান্টিটা দিলাম। তা আইন বলতেছে যে এই গ্যারান্টিটা একটা কন্ট্রাক্ট যেখানে প্রমিস করা হয় পারফর্ম করার অথবা লাইবিলিটি ডিসচার্জ করার অফ থার্ড পার্টিকে আমার বন্ধু যে লোনটা নিল তার লাইবিলিটি বা তার প্রমিস এটাকে পারফর্ম করার নিশ্চয়তা দেওয়া হয় ইন কেস অফ হিজ ডিফল্ট। সে যদি ডিফল্ট করে, সে মানে আমার বন্ধু যদি টাকা দিতে ব্যর্থ হয়, তখন আমি টাকাটা দিয়ে দিব। আমরা একটু বিস্তারিত পড়ি একটু নিচে পরবর্তীতে। দেখুন এখানে তিনটা পার্টি থাকে যেটা আমরা একটু বললাম। প্রথম পার্টি হচ্ছে প্রিন্সিপাল ডেটর। প্রিন্সিপাল ডেটর মানে হচ্ছে যে লোন দেয়, যেমন ব্র্যাক ব্যাংক হচ্ছে প্রিন্সিপাল ডেটর। আর ক্রেডিটর হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ, যে লোনটা নিল। আর সিউরিটি হচ্ছে আমি যে লোনের গ্যারান্টর হলাম, আমি যে গ্যারান্টি দিলাম। এই তিনটা পার্টি এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন গ্যারান্টির কন্ট্রাক্টের ক্ষেত্রে লাইবিলিটিটা কিভাবে রোটেট করে দেখেন। এখানে প্রথমে বলতেছে যে প্রিন্সিপাল ডেটর ইজ প্রাইমারি লায়াবল। প্রিন্সিপাল ডেটর ইজ প্রাইমারি লায়াবল and surety is secondary. প্রিন্সিপাল ডেটর হচ্ছে, সরি, আমি একটু ভুল বলেছিলাম। যে প্রিন্সিপাল ডেটর হচ্ছে যে লোনটা নিল, যেমন আমার বন্ধু, সে হচ্ছে প্রিন্সিপাল ডেটর। আর ক্রেডিটর হচ্ছে ব্যাংক, আর সিউরিটি হচ্ছে আমি যে গ্যারান্টি দিলাম। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু বোঝার ক্ষেত্রে? প্রিন্সিপাল ডেটর হচ্ছে যে লোনটা মূলত করলো, যে লোনটা নিল, হ্যাঁ, আমার বন্ধু যে লোনটা নিল সে হচ্ছে প্রিন্সিপাল ডেটর। ক্রেডিটর হচ্ছে যে ব্যাংক যে লোনটা দিল, আর সিউরিটি হচ্ছে আমি যে গ্যারান্টি দিলাম। এখন বলতেছে যে লাইবিলিটি অফ প্রিন্সিপাল ডেটর ইজ প্রাইমারি। লোনটা আমার বন্ধু করলো, লোনের টাকা পরিশোধ তো আমার বন্ধুই করবে নাকি? জি স্যার। তাহলে এইখানে আমার বলতেছে, এই কারণে এখানে বলতেছে যে আমার বন্ধু যে লোনটা নিল সে হচ্ছে প্রাইমারি লায়াবিলিটি, আর আমি যে গ্যারান্টি দিলাম আমি হচ্ছে সেকেন্ডারি লায়াবল। সেকেন্ডারি লায়াবল কেন বলা হচ্ছে? যে যদি প্রিন্সিপাল ডেটর মানে আমার বন্ধু লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তখনই শুধুমাত্র আমার কাছে লায়াবিলিটিটা আসবে, তার আগে না। যদি আমার বন্ধু সমস্ত টাকা পরিশোধ করতে পারে, আমার কাছে কোনোদিনই লায়াবিলিটি আসবে না। যখনই টাকা দিতে ব্যর্থ হবে তখন ব্র্যাক ব্যাংক আমার কাছে আসবে, তার মানে আমার লায়াবিলিটিটা হচ্ছে সেকেন্ডারি। আবার আমার লায়াবিলিটিকে বলা হচ্ছে কোএক্সিস্টেন্স, কোএক্সটেন্সিভ মানে হচ্ছে যখন প্রিন্সিপাল ফেল করলো তখন আমার কাছে লায়াবিলিটিটা চলে আসবে, এই কারণে বলা হচ্ছে কোএক্সটেন্সিভ। ইন কেস অফ ডিফল্ট, যদি আমার বন্ধু লোনের টাকা দিতে ব্যর্থ হয়, ক্রেডিটর মানে ব্যাংক হ্যাজ রাইট টু ফাইল সু। ব্যাংক তখন কি করবে? মামলা করবে। মামলা করার অধিকার তৈরি হবে, তাই না? আমার বন্ধু টাকা দিতে ব্যর্থ হলো, তাহলে ব্যাংক কার বিরুদ্ধে মামলা করতে পারবে? ব্যাংক তখন হয় আমার বিরুদ্ধে মামলা করতে পারবে একমাত্র, মানে যে গ্যারান্টি দিল হয় শুধুমাত্র তার বিরুদ্ধে মামলা করতে পারবে, অথবা যে লোন নিল এবং যে গ্যারান্টি দিল তাদের দোনোজনের নামেই মামলা দিতে পারবে। শুধুমাত্র যে লোন নিল শুধুমাত্র তার নামে মামলা দেওয়া যাবে না। বোঝা গেল? মানে আমার বন্ধু যদি ব্র্যাক ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারে, তাহলে ব্র্যাক ব্যাংক হয় আমার নামে মামলা করতে পারবে, অথবা আমার নামে
এবং আমার বন্ধুর নামে দুজনের নামে মামলা করতে পারবে একসাথে, কিন্তু শুধুমাত্র আমার বন্ধুর নামে মামলা করা সম্ভব না। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন? স্যার, জি, আপনি বলছেন যে হয় মানে আমার নামে অথবা আমার বন্ধুর নামে মামলা করতে পারবে, আবার পরে বললেন যে মানে আমার বন্ধুর নামে মামলা করতে পারবে না, মানে যে কোনো দুইজনকে এট এ টাইমে মামলা করতে পারবে, মানে দুইটা কনফ্লিক্ট হয়ে গেল না? না, কনফ্লিক্ট হলো না। আমি এই প্রশ্নটা চাচ্ছিলাম আর কি, কিন্তু আপনারা কেন করেননি প্রথমে। এখানে বলা হচ্ছে যে হয় শুধুমাত্র আমার নামে, মানে আমি যে লোনের গ্যারান্টি দিলাম, অথবা আমার বন্ধু এবং আমার নামে দুইজনের নামে একসাথে মামলা করতে পারবে, কিন্তু শুধুমাত্র আমার বন্ধুর নামে মামলা করতে পারবে না। এর পেছনের মাহাত্ম্যটা হচ্ছে, আমি যখন গ্যারান্টি দিয়েছি তখন আমার কিন্তু কোএক্সটেন্সিভ লায়াবিলিটি আছে, আমি কিন্তু সেকেন্ডারি লায়াবল। যখন প্রাইমারি লায়াবল টাকা দিতে ব্যর্থ হলো, তখন সেকেন্ডারি লায়াবলের কাছে টাকা চাওয়ার জন্য আসবে, তাই তো? জি স্যার। সেকেন্ডারি লায়াবল যে, সে যদি টাকা দিতে পারে তাহলে তো মামলার প্রশ্নই আসে না। বুঝতে পারছেন কিনা? জি যদি স্যার। শুধুমাত্র আমার বন্ধুর নামে মামলা দেয়, আমার বন্ধু তো বলবে যে আমার 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 বন্ধু আছে, সে তো টাকা দিয়ে দিবে, গ্যারান্টি দিয়েছে, তুমি কেন আমাকে মামলা দিচ্ছ? বুঝতে পারলেন? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। এখন আমরা আসি যে এইখানে কি কি এসেনশিয়াল বৈশিষ্ট্য থাকে। একটা প্রিন্সিপাল লেটার থাকে, হ্যাঁ। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমার কাছ থেকে যে গ্যারান্টিটা নেওয়া হলো, এই গ্যারান্টিটা মিসরিপ্রেজেন্টেশন বা কোনো ফ্যাক্ট সেটাকে গোপন রেখে নেওয়া যাবে না। যেমন আমার আমার কাছ থেকে যখন গ্যারান্টি নেওয়া হলো, তখন বলা হলো যে ইনস্টলমেন্টের পরিমাণ মাত্র 50,000। আমি মনে করলাম না, আমার বন্ধু 50,000 টাকা ইনস্টলমেন্ট দিতে পারবে, তার যথেষ্ট সামর্থ্য আছে। কিন্তু দেখা গেল না, এটা মিথ্যা কথা। ইনস্টলমেন্ট ছিল 5 লাখ টাকা। তো যদি আমি জানতাম যে ইনস্টলমেন্ট 5 লাখ টাকা মান্থলি, তো তখন আমি বুঝতে পারতাম যে না, ও টাকা দিতে পারবে না, সো আমি গ্যারান্টি হব না। তাহলে এরকম করে মিসরিপ্রেজেন্টেশন করে বা কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট গোপন করে যদি আমার গ্যারান্টিটা নেওয়া হয়, তাহলে আইন বলতেছে সেটা হওয়া উচিত না বা সেটা হবে না। যদি নেয় তাহলে সেটা কিন্তু আহ, টিকবে না। কেমন? এই যে গ্যারান্টির কন্ট্রাক্টটা, এটা কিন্তু লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট, আমরা এই যে কন্ট্রাক্ট আইনটা পড়লাম, এইখানে কিন্তু লিখিত কন্ট্রাক্টের কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ওরাল হতে পারে কন্ট্রাক্ট, রিটেন কন্ট্রাক্টও হতে পারে। কেমন? আর লাস্টের পয়েন্টটা একটু আগে যেটা আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, যে যে প্রিন্সিপাল লেটর, সে ব্যতীত সে মামলার বাইরে থাকতে পারে, যেখানে সিউরিটি নিজে মামলার মধ্যে ঢুকে যেতে পারে। এরপরে আসি, মোড অফ ডিসচার্জ দ্য লায়াবিলিটি অফ সিউরিটি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যে লায়াবিলিটিটা আমি নিলাম গ্যারান্টর হিসেবে বা সিউরিটি হিসেবে, এই লায়াবিলিটিটা কি সারা জীবন চলতে থাকবে, মানে এর শেষ হবে কখন? সেকশন 130-এ বলতেছে যে যদি কন্টিনিউইং গ্যারান্টি হয়, যেমন আমার বন্ধু যতগুলো প্রোডাক্ট বিক্রি করতেছে প্রত্যেকটা প্রোডাক্টের আমি গ্যারান্টর হিসেবে কাজ করেছি, বা আমার বন্ধু যতগুলা লোন নিচ্ছে, যে আমি কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে আমি ডিফল্ট গ্যারান্টর হিসেবে কাজ করি। মানে আমি আমি বলে দিছি যে যতগুলা লোন নিবে সব লোনের গ্যারান্টর আমি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ আমার বন্ধু লোন নেয়, পরিশোধ করে, আবার লোন নেয়, আবার পরিশোধ করে। তো প্রত্যেকবার তো আমার গ্যারান্টর প্রত্যেকবারই আমার তো এগ্রিমেন্টে সাইন করা সম্ভব না, তাই না? তো আমি বলে দিলাম যে আমার বন্ধু যতবার লোন নিবে আমি
কন্টিনিউয়াসলি আমার গ্যারান্টিটা থাকবে। এই যদি পরিস্থিতি হয় তাহলে এই ধরনের গ্যারান্টি থেকে রিভোকেশনের মাধ্যমে আমি এক্সিট করতে পারি, আমার লাইবিলিটি ডিসচার্জ করতে পারি। কেমন করে? ধরেন যে কোনো একদিন আমি ব্যাংকে গিয়ে বললাম যে আগামী 1 মাস পর থেকে আমার বন্ধু যে লোনগুলা করবে সেই লোনের আমি আর গ্যারান্টর হব না। তাহলে 1 মাস পরের লোনের থেকে আপনি নিজেকে সরাই নিয়ে আসলেন, রিভোক করে নিয়ে আসলেন। ক্লিয়ার? এরপরে বলতেছে যে আমি যদি মারা যাই তাহলে কি হবে? যে সিউরিটি যদি মারা যায়, the death of surety operates in absence of any contract to the contrary as a revocation of continuing guarantee so far as regards future transaction। যে ওই যে আমি যেটা বললাম যে আমার বন্ধু যতগুলো লোন নেয় কন্টিনিউয়াসলি যদি আমি গ্যারান্টি থাকি, যে যখন আমি মারা যাওয়ার পর থেকে আমি ওই নতুন যে লোনগুলা হবে সেই লোনের কিন্তু আমি গ্যারান্টর না, সেখান থেকে কিন্তু আমি মুক্ত। কেমন? আরেকটা হচ্ছে যে আমাকে না জেনে যদি লোনের কোনো টার্মস এন্ড কন্ডিশন চেঞ্জ করা হয়, আমার সম্মতি না নিয়ে কোনো যদি চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু যেদিন চেঞ্জ করা হলো, সে ফর এক্সাম্পল আমি আমার বন্ধু 10% ইন্টারেস্ট রেটে লোন নিত, সে এই এগ্রিমেন্ট চেঞ্জ করে 15% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, তো আমাকে জানায়নি যে লোনের ইন্টারেস্ট রেটটা যে বাড়ানো হচ্ছে। তো আইন বলতেছে যদি আমাকে না জানানো হয়, তো যবে থেকে এই চেঞ্জটা করা হলো তখন থেকে কিন্তু আর আমার গ্যারান্টি আর কাজ করবো না। কারো কোনো প্রশ্ন আছে এই স্লাইডে? স্যার তাহলে এই 15%-এর জন্য আমি হচ্ছে লায়াবল না, তাই না? হ্যাঁ, লাইবল না। যদি আপনাকে জানিয়ে করে, আপনার সম্মতি নিয়ে করে, তাহলে কিন্তু আপনি আবার থাকবেন। কেমন? তো ব্যাংকে তো সেক্ষেত্রে মানে ইয়ারলি অথবা ইয়ারলি ইন্টারেস্ট বাড়ায় আর কি, হঠাৎ হঠাৎ ইয়ারলি ইন্টারেস্ট বাড়ায়। তো সেই ক্ষেত্রে কি আবার নতুন করে এগ্রিমেন্ট হবে মানে এমন কিছু? এইখানে দেখেন আইন আইন যে এইভাবে লিখেছে এটা ওই ব্যাংকের লোক জানে, বুঝছেন? এটা ওই ব্যাংকের লোক জানে যে জি। আইনটা এইরকম। তো ওরা তো অনেক চালাক, ওরা তখন কি করে, ওই ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এমন ভাবে করে লেখা আছে যে ধরেন যে এমন একটা ক্লজ দিয়ে দিল যে আমি গ্যারান্টর হিসাবে রাজি আছি, ভবিষ্যতে যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাতেও আমার কোনো আপত্তি নেই, লিখে দিল, আপনি তার মধ্যে সাইন করে দিলেন। তো তখন তো বাড়ালেও আপনি বলতে পারবেন না। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। আরেকটা বিষয় হচ্ছে যে যখন প্রিন্সিপাল ডেটরের লাইবিলিটি ডিসচার্জ হয়ে যায়, রিলিজ হয়ে যায়, তখন কিন্তু সিউরিটির লাইবিলিটিও আর থাকে না, সেটাও কিন্তু রিলিজ হয়ে যায়। ধরেন যে আপনার বন্ধু 1 কোটি টাকা লোন করেছে 100টা কিস্তি, সে 99 কিস্তি ভালোভাবে দিয়েছে, একটা কিস্তি যখন আসছে লাস্ট কিস্তিটা, তখন ব্যাংক বলল যে আপনার বন্ধুকে যে আপনি খুব ভালো ঋণ গ্রহীতা, আপনাকে একটা কিস্তি আমরা মওকুফ করে দিলাম, আমরা ওয়েভ করে দিলাম, ডিসচার্জ করে দিলাম লাইবিলিটি। তো তাহলে ওই যে একটা কিস্তি যে দিতে পারলো না, এর জন্য কিন্তু আপনি যে গ্যারান্টি দিলেন আপনার কাছে কিন্তু টাকা চাইতে পারবে না, কারণ প্রিন্সিপালের ডেটরের লাইবিলিটি ডিসচার্জ করা হয়েছে। কেমন? স্যার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার আমি অর্থাৎ গ্রান্টার যদি মারা যায়, সেক্ষেত্রে যে লোন নিছে সে যদি লোন পরিশোধ করতে ব্যর্থ হয়, তো সেক্ষেত্রে যে গ্রান্টারের অ্যাসেট থেকে কি সেটা ফিল আপ করে?
এর আগে আমরা যেটা পড়লাম যে কন্টিনিউয়াস গ্যারান্টি যদি হয়, কন্টিনিউইং গ্যারান্টি, তাহলে যেদিন মারা যাবেন তারপর থেকে যে লোনগুলা করা হবে সেটার আর আপনি গ্যারান্টর না, ঠিক আছে? কিন্তু আপনি গ্যারান্টি দিলেন একটা লোন, সেই লোন পরিশোধ হওয়ার আগেই আপনি যদি মারা যান, তাহলে মারা যেয়েও আপনি কোনো ফায়দা পাবেন না, কারণ আপনার যে উত্তরাধিকারী রেখে গেলেন তারাও এই গ্যারান্টর হিসেবেই কাজ করবে। বোঝা গেল ফিরোজ? জি স্যার, ক্লিয়ার। এরপরে আসি আমরা যে ওকে, আমি এটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে যে ধরেন যে আমার বন্ধু যখন 1 কোটি টাকা লোন করেছে, তখন তার যে 50 লাখ টাকা দামের ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটা বন্ধক রেখেছিল, আবার আমাকেও এই গ্যারান্টর হিসেবে নিয়েছিল। কেমন? তাহলে এখন ধরেন যে আমার বন্ধু 10টা কিস্তি দেওয়ার পরেই ও আর কিস্তি আর চালাতে পারলো না। কেমন? এখন ব্যাংকের হাতে কিন্তু 2টা অস্ত্র, একটা হচ্ছে ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা তার কাছে বন্ধক রেখে লোনটা নেওয়া হয়েছিল, আর একটা হচ্ছে আমি নিজে, মানে আমাকে আমাকে ধরে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিতে পারে। তো তাহলে ব্যাংকের কাছে 50 লাখ টাকার ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা যদি ব্যাংক নিয়ে নেয়, ধরেন যে 80 লাখ টাকা এখনো পাবে। হ্যাঁ, 1 কোটি টাকা লোন করেছিল, সে 20 লক্ষ টাকা পরিশোধ করতে পেরেছে, বাকি ছিল 80 লক্ষ টাকা। 80 লক্ষ টাকার মধ্যে 50 লাখ টাকা দামের ফ্ল্যাট ব্যাংকে অলরেডি দেওয়া আছে। ব্যাংক কি করলো, সেই 50 লাখ টাকার ফ্ল্যাট নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আরো তো 30 লাখ টাকা সে পাবে। তো সেই 30 লাখ টাকার জন্য কার কাছে আসবে? আমার কাছে আসবে। এটাই আইন বলেছে যে যদি কোনো মানে কোনো বন্ধক থাকে, হ্যাঁ, তো তাহলে ওইটা সেটেলমেন্ট কম্পাউন্ড সুইট হবে। কম্পাউন্ড সুইট মানে সেটেলমেন্ট হয়ে যাবে, মানে 50 লাখ টাকা যে ও ফ্ল্যাট বিক্রি করে নিল, সেই 50 লাখ টাকা আর আমার কাছে চাইতে পারবে না, আমার কাছে চাইতে পারবে শুধুমাত্র 30 লাখ টাকা, যেটা মানে যে টাকাটা মানে পোষায় নেওয়া সম্ভব হয়নি আর কি। কেমন? এখন আসি আমরা, যদি ব্যাংক বলে যে আমি ওই ফ্ল্যাট নিব না, আপনি গ্যারান্টি দিচ্ছেন, আপনি আমার টাকা দিবেন 80 লাখ, কোত্থেকে দিবেন আমি জানি না, ওই ফ্ল্যাট আমার লাগবে না, তাহলে আইন বলতেছে আমাকে 80 লাখ টাকা দিয়ে দিতে হবে, কিন্তু ওই ফ্ল্যাট সেটা তখন আর ব্যাংকের কবজায় থাকবে না, সেটা আমার কাছে চলে আসবে। কেমন? কারণ ব্যাংক যা পাইতো আমি দিয়ে দিছি, এখন ব্যাংকের কাছে যা আছে সেটা কিন্তু ব্যাংকও রাখতে পারবে না, সেটা আমার বন্ধু যে প্রিন্সিপাল ডেটর সেও কিন্তু হজম করতে পারবে না, তাকেও ফেরত দেওয়া যাবে না, সেটা চলে আসবে আমার কাছে। কেমন? এখন ধরেন যে আমি 80 লাখ টাকা দিয়ে দিয়েছি, 50 লাখ টাকা দামের ফ্ল্যাট আমি পেয়েছি। এখন তো ব্যাংক চলে গেল, ব্যাংক আউট, ব্যাংকের পাওনা বুঝে পেয়েছে, ব্যাংক চলে গেল। এখন থাকলো কি? আমি যে 30 লাখ টাকা দিলাম, এটা কি আমি কোনোদিন আর দাবি করতে পারবো না? আইন বলতেছে হ্যাঁ, অবশ্যই পারবে। আইন বলতেছে আগে যেভাবে ব্যাংক আপনার বন্ধুর কাছে টাকা পাইতো, ব্যাংকের যে অধিকারটা ছিল টাকার পাওয়ার, সেই অধিকার এখন আপনার হাতে চলে আসবে।
আমি ব্যাংকের কাছ থেকে সরি আমার বন্ধুর কাছ থেকে ব্যাংক যেভাবে টাকা আদায় করতো আমি সেভাবে টাকা আদায় করতে পারবো। বন্ধু তখন আমার কাছে লায়াবল থাকবে, ব্যাংকের কাছে না। ক্লিয়ার? ইয়েস স্যার। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখন আবার আসি যে গ্যারান্টিটা যদি মিসরিপ্রেজেন্টেশন করে দেওয়া হয়, যেমন একটু আগে আমরা পড়লাম যে ইন্টারেস্টেড হচ্ছে 15%, সে আমাকে বললো না 10% বা 5%, তাহলে কিন্তু এই এই মিসরিপ্রেজেন্টেশন যদি করা হয় তাহলে ওই গ্যারান্টিটা ইনভ্যালিড হবে। কেমন? কোনো ম্যাটেরিয়াল ফ্যাক্ট সেটা যদি গোপন রাখা হয় বা আমাকে জানানো না হয় তাহলেও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, গ্যারান্টিটা কাজ করবে না। রাইটস এন্ড রেসপন্সিবিলিটি অফ সিউরিটির রাইটস এন্ড রেসপন্সিবিলিটি আমরা অলরেডি আলোচনা করেছি, আপনারা একটু দেখে নিয়েন। এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। এখন আসি আমরা বেলমেন্ট। বেলমেন্ট হচ্ছে, প্রথমে আমরা মিনিংটা বোঝার চেষ্টা করি। বেলমেন্টের মিনিং হচ্ছে যে টু ডেলিভার, টু হ্যান্ড ওভার। সেকশন 148 যেটা বলেছে যে বেলমেন্ট হচ্ছে ডেলিভারি অফ গুডস এর ডেলিভারি এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির নিকট ফর সাম পারপাস, কোন একটা উদ্দেশ্যে, হ্যাঁ, আপন কন্ট্রাক্ট, সরি, তারপরে বলা হচ্ছে যে যদি একটা উদ্দেশ্যে মানে পারপাসটা যদি অ্যাকমপ্লিশড হয়ে যায়, পারপাসটা যদি ফুলফিল হয়ে যায়, তখন গুডসটা আবার ফেরত দিতে হবে। আমি একটা উদাহরণ দিই। ধরেন যে আপনি একটা একটা শার্টের পিস কিনে বা একটা প্যান্টের পিস কিনে আপনি আপনি ফিট এলিগেন্সে দিলেন, তাহলে কি হলো? গুডসটা ডেলিভারি হয়ে গেল। প্রথম যেটা বলা হয়েছিল যে ডেলিভারি অফ গুডসটা ডেলিভারি হয়ে গেল আমার কাছ থেকে, ফিট এলিগেন্সের কাছে ডেলিভারি হয়ে গেল ফর সাম পারপাস। এখন আপনি এই শার্টের পিসটা দিয়েছেন কি সেটা বানিয়ে ওই যে দর্জি সে পরবে না কি করবে? সেটা দিয়ে শার্ট বানিয়ে আপনাকে ফেরত দিবে। এখানেই বলা হচ্ছে যে ফর সাম পারপাস, আপনি শার্টের পিসটা দিয়েছেন, শার্টের কাপড় থেকে আপনাকে শার্ট বানিয়ে দেবে, এই পারপাজে আপনি কাপড়টা দিয়েছেন। যখন পারপাসটা অ্যাকমপ্লিশড হয়ে যায়, মানে যখন শার্টটা বানানো হয়ে যায়, তখন আবার ফিট এলিগেন্স আপনাকে ফেরত দিবে, গুডস টু বি রিটার্নড। এটাকেই বলা হচ্ছে বেলমেন্ট। এখন আসি যে বেলমেন্টের কয়টা পার্টি থাকে? দুইটা। একটা হচ্ছে আপনি, হ্যাঁ, আপনি যে গুডসটা ডেলিভারি দিলেন, আর বেইলি হচ্ছে ফিট এলিগেন্স। আপনি হচ্ছেন বেইলর, ফিট এলিগেন্স হচ্ছে বেইলি। এখন বেইলমেন্টটা উইথ কনসিডারেশন অথবা উইদাউট কনসিডারেশন হতে পারে। যেমন ধরেন আপনি কোথাও বেড়াতে যাবেন, আপনার পোষা বিড়ালটা আপনি পাশের বাসায় রেখে গেলেন, আপনি কি তার জন্য কোনো টাকা দিবেন? দিবেন না। তাহলে এটাকে বলা হচ্ছে উইদাউট কনসিডারেশন অথবা গ্র্যাটিটিউয়াস বেলমেন্ট। আর নন গ্র্যাটিটিউয়াস হচ্ছে যে আপনি ধোপাকে কাপড় দিলেন, লন্ড্রিকে কাপড় দিলেন, আয়রন করে দিল, টাকা নিবে আপনার কাছ থেকে, এটা হচ্ছে নন গ্র্যাটিটিউয়াস বেলমেন্ট। এখন আসি এই কন্ট্রাক্টটা বেইলি এবং বেইলরের মধ্যে হয়। এটা এক্সপ্রেসড হতে পারে, ইমপ্লিট হতে পারে, এটা ওরাল হতে পারে, রিটেন হতে পারে। কেমন?
বেইলরের কাছ থেকে বেইলির কাছে গুডস যাবে টেম্পোরারি পিরিয়ডের জন্য। এটা ডেলিভারি হবে যখন কাজটা হয়ে যায়, পারপাসটা অ্যাকমপ্লিশড হয়ে যায়, তখন আবার ডেলিভারি হবে। লাস্ট পয়েন্টে বলতেছে যে ডেলিভারি ক্যান বি অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ। যেমন আপনি যদি ধোপাকে কাপড় দেন, ইটস দ্য অ্যাকচুয়াল ডেলিভারি। কেমন? আবার ধরেন যে কোনো একটা গাড়ি, সেই গাড়ি নিয়ে বিবাদ লাগলো মালিকানা নিয়ে, আপনি ওই গাড়িটা কারো জিম্মায় রেখে আসলেন, তাহলে গাড়িটা সরাসরি তাকে ডেলিভারি দেওয়া অথবা গাড়ির চাবিটা তাকে দেওয়া একই কথা। কেমন? এই যে গাড়ির চাবিটা দিলেন, গাড়িটা দিলেন না, গাড়ির চাবিটা দিলেন, গাড়িটা চাবিটা দিয়ে দেওয়াই মানে হচ্ছে যে এটাও একটা ডেলিভারি। এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। এরপরে আসি এসেনশিয়ালস অফ বেলমেন্ট। বেলমেন্ট হতে গেলে কি কি স্পেসিফিক পারপাস লাগবে। আর গুডসটা অবশ্যই মুভেবল গুডস হতে হবে। ইমুভেবল গুডস এর ক্ষেত্রে বেলমেন্ট হয় না। কেমন? ইমুভেবল গুডস এর ক্ষেত্রে বেলমেন্ট ইজ নট পসিবল। আর গুডসটা যখন নির্দিষ্ট পারপাস সার্ভ করবে তখন আবার বেইলরের কাছে চলে মানে ফেরত দিতে হবে। এখন আসি যে রাইটস অফ বেইলর। বেইলরের কি কি রাইটস থাকে? বেইলর মানে আমি যে ধোপাকে কাপড় দিলাম, আমার একটা রাইটস হচ্ছে যে বেইলি যাকে আমি দিলাম সে আমার দেওয়া গুডসটা আনলফুল বা আনঅথরাইজডলি ইউজ করতে পারবে না। যদি করে তাহলে আমি তার কাছ থেকে কম্পেনসেশন ক্লেম করতে পারবো। কেমন? আর হচ্ছে আরেকটা রাইট হচ্ছে যে আমি যে তাকে কাপড়টা দিলাম এটা আমরা ফেরত চাইতে পারবো। যদি কারণে ফেরত না দেয় তাহলে কিন্তু আমি আবার কম্পেনসেশন ক্লেম করতে পারবো। এটাও আমার একটা অধিকার আছে। এখন আসেন এখানে একটা স্পেসিফিক যদি সিনারিও, যদি আমার দেওয়া গুডস যাকে দিলাম সে যদি তার নিজের গুডসের সাথে মিশিয়ে ফেলে তাহলে কি হবে? আইন বলতেছে যে যদি গুডসটা পৃথক করা না যায়, যদি গুডসটা সেপারেট করা না যায়, তাহলে আমি প্রপোর্শনেট অ্যামাউন্ট পাবো। যেমন আমি 5 কেজি চাউল আমি দিলাম একজনকে রাখতে, সে নিজের 10 কেজি চাউলের সাথে মিশিয়ে ফেলবো। তা আইন বলতেছে যে তখন আমি ওই চাউলটা প্রপোর্শনেট 15 কেজির মধ্যে, মানে 15 কেজির 3 ভাগের 1 ভাগ আমি পাবো। এখন যদি আমার অনুমতি না নিয়ে সে নিজের চাউলের সাথে মিশায়, তাহলে আইন বলতেছে, যদি অনুমতি না নিয়ে মেশায় তাহলে আইন বলতেছে আমি তো প্রপোর্শনেট গুডস পাবোই। যদি দেখা যায় যে আমার চাউলটা ভালো মানের ছিল, তার চাউলটা হচ্ছে নিম্ন মানের, তাহলে যে আমার একটা ভালো চাউল তার কম দামি চাউলের সাথে মিশে গেল, আমার তো একটা ক্ষতি হলো। সেই ক্ষতির জন্য আমি কি এই কম্পেনসেশন ক্লেম করতে পারি। কেমন? এখন আসি যে বেইলরের কি ডিউটি আছে। বেইলরের ডিউটি হচ্ছে টু গিভ পজেশন, যে আমাকে পজিশন মানে আমার অধিকার ঠিক না, মানে আমার দখলটা চেঞ্জ করতে হবে, মানে আমার দখলে যেটা ছিল সেটা দখলটা ত্যাগ করে দিতে হবে। এরপরে আসি যে আরেকটা লায়াবিলিটি বেইলরের ডিউটি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি যেই গুডসটা দিলাম সেই গুডসের যদি কোনো ডিফল্ট থাকে মানে ডিফেক্ট থাকে, তাহলে সেটা বেইলরকে বেইলিকে জানাতে হবে। উদাহরণস্বরূপ ধরেন যে আমার পোষা বিড়ালটা আমি যখন আমার প্রতিবেশীকে রাখতে দেই, যে তুমি আমার পোষা বিড়ালটা রাখো, আমি 2 দিনের জন্য বেড়াতে যাচ্ছি, ফিরে এসে আমি নিয়ে নিই।
এই যে তাকে রাখতে দিলাম, এখন ধরা যাক যে ওই পোষা বিড়ালের জলাতঙ্ক ভ্যাকসিনটা দেওয়া নেই, তাহলে এটা একটা ফল্ট, ডিফেক্ট পোষা বিড়ালের। তো তখন আমাকে বলে দিতে হবে, ভাই তুমি পোষা বিড়াল তোমাকে রাখতে দিচ্ছি, কিন্তু সাবধান থেকো, আমার পোষা বিড়ালে কিন্তু ভ্যাকসিন দেওয়া নেই, অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেওয়া নেই বা জলাতঙ্কের ভ্যাকসিনটা দেওয়া নেই। যদি আমি না বলে দেই এটা, তাহলে এই কারণে যদি কোনো ক্ষতি হয়, যে রাখলো তার যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা কিন্তু আমাকে পুষিয়ে দিতে হবে। সেই বিড়াল যদি কামড়ে দেয়, তাহলে যদি জলাতঙ্ক মানে ইনজেকশন বা চিকিৎসা নিতে হয়, সমস্ত চিকিৎসার খরচ আমাকে দিতে হবে। এটা আমার একটা ডিউটি। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, এরপরে আমরা আসি যে বেইলরের কি কি লায়াবিলিটি আছে, মানে হচ্ছে যে লন্ড্রি, ধোপা অথবা টেইলর, তাদের কি কি লায়াবিলিটি আছে? তাদের লায়াবিলিটি হচ্ছে যে আপন অ্যাকমপ্লিশ দ্য পারপাস, মানে যখন আয়রন করা হয়ে যাবে বা হচ্ছে শার্টটা বানানো হয়ে যাবে, তখন ফেরত দিতে হবে বেইলিকে। ও সরি, বেইলর মানে আছে যে আমি নিজেই, হ্যাঁ, আমাকে যদি পে করতে হবে, যদি আমার আয়রন কাপড়ের আয়রনটা হয়ে যায় বা হচ্ছে যে কি মানে কাজটা যদি অ্যাকমপ্লিশ হয়ে যায়। তারপরে নন ডিসক্লোজার অফ ম্যাটেরিয়াল ফ্যাক্ট, এটা আমরা অলরেডি পড়েছি, যে ওই যে আমরা আপনি যে পোষা বিড়ালটা রেখে যাচ্ছেন, সেটা যদি কোনো ডিফেক্ট থাকে সেটা বলে দিতে হবে। বেইলরের টাইটেল, মানে ধরেন যে আমি যে শার্টটা আপনাকে আয়রন করতে দিছি, বা সে যে শার্টটা আমি, যে পিসটা আমি কাপড় থেকে শার্ট বানাতে দিয়েছি, সেইটার মালিক আমি নিজে নই। যে প্রকৃত মালিক, সে ওই ধোপার কাছে গিয়ে বলেছে যে এই শার্টটা তো তোমার না, এই শার্টটা কার কাছ থেকে পেয়েছো, এবং এই কারণে যদি ওই ধোপা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেই ক্ষতিটা আমাকে পূরণ করতে হবে। কারণ আমি শুধুমাত্র আমার আমার নিজের যে জিনিসটা আছে, এই জিনিসটাই আমি অন্য কাউকে বেলমেন্টে দিতে পারি। কেমন? এরপরে আসি যে বেইলির রাইটস কি। বেইলির রাইটস হচ্ছে যে গুডস এর পজিশন পাওয়া, ম্যাটেরিয়াল ফল্ট থাকে সেটা জানার অধিকার আছে, ওই যে গুডস এর প্রপোর্শনের পরিমাণ পাওয়ার অধিকার আছে, কেমন, ইনডেমনিটির অধিকার আছে। ডিউটি একই, শুধু মুদ্রা রিপিট শেষ। আমাদের কন্ট্রাক্ট আইন আলোচনা করা শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? না কোশ্চেন মনে হয় নেই। সব বুঝে গেছেন? বুথ এখন পড়তে হবে, তার শীটটা চ্যাট বক্সে দিয়ে দেন। কি দিব? স্লাইড, স্লাইড। হ্যাঁ, না স্লাইড তো দেওয়া আছে। স্লাইড পেয়েছেন না আপনারা সবাই? স্যার আমি পাইনি, জি চ্যাট স্যার। বক্সে দিয়ে দেন। জি স্যার পাইছি। আমি তারপরও অ্যাড করে দিই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা কিভাবে অ্যাড করতে হয় আপনারা একটু বলে দেন তো আমাকে।
চ্যাট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দিলে হবে। না না, চ্যাট বক্সটা অ্যাড করবো কিভাবে? সেট বক্সে গিয়ে সাইডে দেখেন একটা স্যার প্লাস চিহ্ন আছে। এই প্লাস হুম, চিহ্নে ক্লিক করলে এখানে আপনার ফটোস বা ফাইল দেখাবে। না না, প্লাস চিহ্ন তো এখানে আপনার স্ক্রিনশট আসছে। ও আচ্ছা, ফাইল আছে না? আচ্ছা, মানে ফাইলে গিয়ে ক্লিক করতে হবে নাকি প্লাস চিহ্ন দিয়ে? স্যার প্রথমে ওই প্লাস চিহ্নে ক্লিক করলে ফটো এবং ফাইল দেখাবে, ফাইলে ক্লিক করলে দেন হচ্ছে আপনি ফাইল সিলেক্ট করে দিতে না, আমার পারবেন। এখানে ফাইল সেপারেটলি দেখাচ্ছে। ফাইলে আমি গিয়ে ইওর কম্পিউটার আছে স্যার, ওখানে ঢুকে আপনার ওই ফাইলটা ব্রাউজ করে দিলেই হবে স্যার। ওকে, স্যার আজকে কি ক্লাস শেষ? আজকে ক্লাস আলোচনা শেষ। আপনাদেরকে আমি 2টা ফাইল দিচ্ছি এখানে। এখানে কন্ট্রাক্ট অ্যাক্টের উপরে আপনাদের কিছু ওকে, কন্ট্রাক্ট অ্যাক্টের উপরে আপনাদের ইয়ে দেওয়া আছে। আমি এমসিকিউ দিয়ে দিচ্ছি কিছু, কেমন? মডেল কুইজ এমসিকিউ। হ্যাঁ, কুইজ এমসিকিউ গুলো আপনারা নিজে নিজে চেষ্টা করে দেখবেন, কেমন? একটা সেকেন্ড। আমি ওয়ার্ডে একটা ইয়ে দিলাম আপনাদের, এমসিকিউ, মডেল এমসিকিউ। আপনারা একটু দেখবেন, কেমন? ভেরি ইজি অ্যান্ড সিম্পল। আপনারা একটু চেষ্টা করে দেখবেন যে আমরা যেহেতু অনেক আলোচনা করলাম কন্ট্রাক্ট অ্যাক্টের উপরে, এমসিকিউ আপনারা পারেন কিনা, কেমন? পেয়েছেন আপনারা? জি স্যার, পেয়েছি স্যার। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করবেন যে এমসিকিউ গুলা নিজেরা নিজেরা সলভ করতে পারেন কিনা। ওখানে আনসার দেওয়া আছে, আপনারা ওই আনসারটা হয়তো যদি সাদা করা থাকে তাহলে কালো করে আপনারা দেখবেন কারেক্ট আনসারটা কি, কেমন? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন। ওকে ঠিক স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঠিক মতো পড়াশোনা করেন। আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু একটু অপেক্ষা করেন, আপনি বের হয়ে গেলে আবার ইয়ে করতে পারবো না, ডাউনলোড করতে পারবো না। ওকে, স্যার ডাউনলোড করেছেন? আমারটা করেছেন? আমারটা হয়েছে, সবারটা হয়েছে। ওকে, করেন, ডাউনলোড করেন। স্যার আমি সবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, সমস্যা নাই স্যার। স্যার ডান। থ্যাংক ইউ সিয়াম ভাই। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।